জাতিসংঘের সম্মেলন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কী অর্জন করলেন? আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে। ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। জেনিভা ক্যাম্প থেকে পিচ্চি রাজাসহ গ্রেফতার ৩৫। হিজবুল্লাহ, ইরান ও ইসরায়েল এখন কী করতে পারে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়া। জাতিসংঘ সম্মেলন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কী অর্জন করলেন? বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠকও করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও সরকার প্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি ও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান গণমাধ্যমকে বলেন, এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফর সূচিতে মিল না থাকায়। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুইটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসত। গত শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র ১.৫ মাসের ব্যবধানে এবারে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র ৪ দিনের এই সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে। এছাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, IMF-এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনূস অংশ নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ সহ ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অধ্যাপক ইউনূস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশ যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অংশ নিয়েছে তার সবগুলোই এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে ও প্রয়োজনের আলোকে হয়েছে বলেই আমি মনে করি। এর মাধ্যমে বাংলাদেশের অনেক সম্ভাবনাকে বাস্তবায়নের পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছেন এই কূটনৈতিক। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমান কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক। এই দিন মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে। শুনানিতে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এই মামলা কার জন্য, কখন করা হয়েছে এটা আমরা নাই বললাম। এই মামলাটির ঘটনা ঘটেছে আমেরিকায়। সেখানকার আইন ব্যবস্থা কতটা শক্তিশালী সেটা আমরা জানি। কারসাজি করে মামলার ঘটনাটি বাংলাদেশ দেখিয়ে একটি সাজানো মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় মাহমুদুর রহমান সাহেবকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১২৩ ধারায় তাকে আরও ২ বছরের সাজা দেওয়া হয়েছে।
যেটা সহযোগী হিসেবে শাস্তি দেওয়া হয়েছে। এ মামলায় সাংবাদিক শফিক রহমান সহ আরও 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মাহমুদুর রহমান আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি বিদেশে ছিলেন, আইন মান্য করে আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি আইনের প্রতি এতই শ্রদ্ধাশীল, তিনি যখন কারাগারে থেকে আদালতে আসতেন, তিনি বিশেষ সুবিধায় গাড়ি না নিয়ে সাধারণ প্রিজন ভ্যানে করেই আদালতে আসতেন। আমরা বিনীত আবেদন করব, আমরা আপিল করার জন্য প্রয়োজনীয় সই মোহরির নকল যেন দ্রুত পেতে পারি। তার জন্য বিজ্ঞ আদালত দয়া করে একটি আদেশ দেবেন। এছাড়া কারাবিধি অনুসারে তিনি যেসব সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী আমরা আবেদন করব, তাকে যেন সেই সুবিধাগুলো দেওয়া হয়। তিনি আসামির প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ার নির্দেশনা চাইলে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মাহমুদুর রহমান নিয়োজিত আইনজীবী সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন মেজবা বলেন, মোট সাজার পরিমাণ 7 বছর হওয়ায় এই আদালত আপিলের শর্তে জামিন দেওয়ার এখতিয়ার রাখেন না বিধায় আমরা জামিনের আবেদন করিনি। আমরা শুধুমাত্র আত্মসমর্পণ ও ডিভিশনের আবেদন করেছি। ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শুনানি শুরুর আগে এজলাস কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের সংক্ষিপ্ত বক্তব্য দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, আমি কোনো দলের হয়ে কখনো লড়াই করিনি। আমি অতীতে যেমন ন্যায়ের জন্য লড়াই করে গেছি, এই ন্যায়ের লড়াই অব্যাহত থাকবে। আমি ন্যায়ের জন্য লড়াই করে যাব। এই মামলায় গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমান যায় দিনের সাবেক সম্পাদক শফিক রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। ইলিশের কেজি 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ। দেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের প্রধান নিয়ন্ত্রককে নোটিশটি পাঠানো হয়। রবিবার 29 সেপ্টেম্বর ডাকযোগে ও ইমেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ইলিশ মূলত বঙ্গোপসাগরের মাছ। এই মাছ বাংলাদেশ, ভারত, মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। বাংলাদেশের চেয়ে ভারত ও মিয়ানমারের সমুদ্র সীমা অনেক বিস্তৃত। ভারত ও মিয়ানমারের সমুদ্র সীমায় প্রচুর ইলিশ ধরা পড়ে। এছাড়া ভারতের বিভিন্ন নদীতেও ইলিশ পাওয়া যায়। ইলিশ সাগরের মাছ হলেও ডিম ছাড়ার জন্য পদ্মা নদীতে আসে। এই সময় নদীর প্রাকৃতিক খাবার খেয়ে পরিপুষ্ট ও সুস্বাদু হয়। মূলত পদ্মার ইলিশ স্বাদে গন্ধে উৎকৃষ্ট। যেহেতু ইলিশ সাগরের মাছ, তাই পুকুর বা অন্য কোনো স্থানে এই মাছ চাষ করতে হয় না। ইলিশে উৎপাদন খরচ নেই, এটি শতভাগ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। বাংলাদেশে রুই, কাতলা সহ যেসব মাছ চাষ করা হয় তা বাজারে কেজি প্রতি সর্বোচ্চ 500 টাকাতে খুচরা বিক্রি হয়। বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও মাছ রপ্তানিকারকরা সারা বছর পদ্মার ইলিশ মজুত করে রাখে। সরকারের অনুমতি সাপেক্ষে পদ্মার সব ইলিশ ভারতে রপ্তানি করে। ক্ষেত্র বিশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারও হয়। পদ্মার ইলিশ ভারতের রপ্তানি ও পাচার হওয়ার কারণে দেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না। বাংলাদেশে ইলিশ সুরক্ষায় 3 মেয়াদে নিষেধাজ্ঞা থাকে। এর মধ্যে অক্টোবরে 22 দিন। এই সময় মা মাছকে ডিম ছাড়ার সুযোগ দেওয়া হয়। এরপর বাচ্চা ফুটলে তার সুরক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস নিষেধাজ্ঞা থাকে। মাছের বৃদ্ধির জন্য 20 মে থেকে 23 জুলাই আবারও এক দফায় নিষেধাজ্ঞা থাকে সাগরে। অন্যদিকে ভারতে নিষেধাজ্ঞা থাকে 25 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত। 15 জুন তাদের মাছ ধরা শুরু হয়। বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সুবিধা পাচ্ছে ভারতের মৎস্যজীবীরা। আরও বিভিন্ন কারণ উল্লেখ করে বলা হয়েছে, যার কারণে বাংলাদেশের জনগণ কম দামে পদ্মার সুস্বাদু ইলিশ খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই নোটিশে আগামী 7 দিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা, সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ রপ্তানির ক্ষেত্রে দেশের বাজার মূল্যের চেয়ে কম
কম দামে যেন রপ্তানি না হয় সেই বিষয়ে নিশ্চিত করার কথাও বলা হয়েছে। না হলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। জেনিভা ক্যাম্প থেকে পিচ্ছি রাজাসহ গ্রেফতার ৩৫। ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি পিচ্ছি রাজাসহ ৩৫ জন গ্রেফতার হয়েছে। রোববার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। র্যাব ২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, ৩ জন মহিলা মাদক ব্যবসায়ী ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্ছি রাজাকে গ্রেফতার করা হয়েছে। জেনিভা ক্যাম্পের মাদক ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার মধ্যে গত জুলাই থেকে প্রাণক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুই পক্ষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনের পাশাপাশি মোহাম্মদপুর ও আদাবর থানা লুটের সামনের সারিতে ছিলেন জেনিভা ক্যাম্পের কিছু তরুণ। এই ৩ জায়গা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ তারা লুট করে ক্যাম্পে নিয়ে আসেন। সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এরকম বড়সড় অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ৩০ বছর বয়সী সাদ্দাম হোসেন সোনু ও শাহেন শাহ নামের আরেকজনের। জেনিভা ক্যাম্পের এক একটা ঘরের আয়তন সব মিলিয়ে ১০০ থেকে ১২০ বর্গফুটের মতো বা তার চেয়ে একটু বেশিও আছে কোনোটা। কোনো ঘরে ৩ প্রজন্মের সবাই একসঙ্গে থাকেন। ঘরের খাটে একদল আর খাটের নিচে আরেক দল ঘুমায়। ঘিঞ্জি পরিবেশ, সুপেয় পানি আর শৌচাগারের সংকটও আছে। এর মধ্যেই মাদক কারবারিদের সংঘাত তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলেছে।